এক্সট্রা মজা স্টুডিও এর রেগুলার সেগমেন্ট গল্পকারে আপনাদের স্বাগতম। গল্পকারের আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর প্রতিশোধ। সুনীল গঙ্গোপাধ্যায় 20 শতকের শেষ ভাগে সক্রিয় একজন প্রথিতযশা বাঙালি সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। তার জন্ম 1934 সালের 7 সেপ্টেম্বর। বাংলাদেশের মাদারীপুরের ডাসার উপজেলায় তিনি জন্মগ্রহণ করেন। মাত্র 4 বছর বয়সে তিনি কলকাতায় চলে আসেন। 1953 সাল থেকে তিনি কৃত্তিবাস নামে একটি কবিতা পত্রিকা সম্পাদনা শুরু করেন। 1958 খ্রিস্টাব্দে তার প্রথম কাব্যগ্রন্থ একা এবং কয়েকজন, 1966 খ্রিস্টাব্দে প্রথম উপন্যাস আত্মপ্রকাশ প্রকাশিত হয়। তার উল্লেখযোগ্য কয়েকটি বই হল আমি কিরকম ভাবে বেঁচে আছি, যুগলবন্দি, হঠাৎ নীরার জন্য, রাত্রির রঁদেভু, শ্যামবাজারের মোড়ের আড্ডা, অর্ধেক জীবন, অরণ্যের দিনরাত্রি, অর্জুন, প্রথম আলো, সেই সময়, পূর্ব পশ্চিম, ভানু ও রানু, মনের মানুষ ইত্যাদি। শিশু সাহিত্যে তিনি কাকাবাবু সন্তু নামে এক জনপ্রিয় গোয়েন্দা সিরিজের রচয়িতা। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি ভারতের জাতীয় সাহিত্য প্রতিষ্ঠান, সাহিত্য একাডেমি এবং পশ্চিমবঙ্গ শিশু কিশোর একাডেমির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। 2012 সালের 23 অক্টোবর তিনি পরলোক গমন করেন। আমাদের আজকের গল্প পাঠে ছিলেন সবুজ খলিফা, ফাতেমা জোহরা সূচনা এবং শওকত সমুদ্র। আবহ সঙ্গীত করেছে গল্পকার টিম। পোস্টার ডিজাইন করেছেন শওকত সমুদ্র। আমাদের গল্পকারের সার্বিক সহযোগিতায় ছিল সার্ভিস অ্যান্ড মেইনটেনেন্স। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন। গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর প্রতিশোধ। কালো চশমা পরা লোকটা দাঁড়িয়েছিলেন হাজরা রোডের মোড়ে। অনেকেই রোদ্দুরের সময় নানা রকম রঙের সানগ্লাস পরে, তাই দীপু প্রথমেই কিছু বুঝতে পারেনি। তারপর লোকটার হাতে একটা সাদা রঙের লম্বা লাঠি দেখে দীপু বুঝতে পারল যে লোকটি অন্ধ। দীপু বাবার কাছে শুনেছিল যে সারা পৃথিবীতেই অন্ধ লোকেরা রাস্তায় বেরোবার সময় হাতে ওই রকম ঠিক সাদা রঙের একটা লাঠি রাখে, তাতে অন্য লোকদের চিনবার সুবিধে। অনেক সময় অন্য লোকেরা রাস্তা দিয়ে অন্য মনস্কভাবে হাঁটতে হাঁটতে একজন অন্ধ লোককেই ধাক্কা দিয়ে বলে ওঠে, চোখ নেই নাকি, দেখে শুনে হাঁটতে পারো না? বিকেল 5টা। এই সময় হাজরা রোডে দারুণ ভিড়। অনবরত গাড়ি যাচ্ছে আসছে। দীপুর মনে হলো অন্ধ লোকটি রাস্তা পার হতে পারছেন না বলেই দাঁড়িয়ে আছেন। সে কাছে গিয়ে জিজ্ঞেস করল, আপনি কি রাস্তার ওপারে যাবেন? আমি আপনার হাত ধরে নিয়ে যেতে পারি। লোকটি খুব বুড়োও নয়, যুবকও নয়, মুখে দাড়ি আছে। সে দাড়ি আর মাথার চুল সামান্য কাঁচা পাকা। লোকটি বোধহয় অন্য কিছু ভাবছিলেন। দীপুর কথা শুনে চমকে উঠলেন। দীপু লোকটির হাত ধরে বলল, চলুন, আমি আপনাকে ওপারে পৌঁছে দিচ্ছি। লোকটিকে নিয়ে দীপু রাস্তায় নেমে পড়ল। একটা হাত উঁচু করে রইল যাতে গাড়িগুলো তাদের দেখে থেমে যায়। সত্যি অনেক গাড়ি হর্ন দিতে দিতে ঘ্যাঁচ ঘ্যাঁচ করে ব্রেক কষতে লাগলো।
রাস্তার ওপারে এসে দীপু বলল, এবার আপনি কোন দিকে যাবেন? ডান দিকে না বাঁ দিকে? আমি কি আর একটু এগিয়ে দেব আপনাকে? লোকটি এবার জিজ্ঞাসা করলেন, তুমি কোন দিকে থাকো ভাই? রাস্তার এপারে না ওপারে? দীপু বলল, রাস্তার ওপারে। আমি বাড়ির জন্য একটা পাউরুটি কিনতে এসেছিলাম। তাহলে তুমি এপারে এলে কেন ভাই? বা, এইটুকু এলে কি হয়েছে? আপনি রাস্তা পার হতে পারছিলেন না, সেই জন্য। তাহলে এসেছই যখন, তখন তোমাকে আরেকটু আসতে হবে। তুমি আমার বাড়িতে পৌঁছে দাও। দীপু একটু কিন্তু কিন্তু করতে লাগলো। মা তাকে বলেছিলেন মোড়ের দোকান থেকে পাউরুটি কিনে নিতে। বেশিক্ষণ তো লাগবার কথা নয়। দীপু ফিরতে দেরি হলে মা চিন্তা করবেন। কিন্তু একজন লোক যদি বলে বাড়িতে পৌঁছে দিতে, তাহলে না বলা উচিত নয়। তাছাড়া দীপুর এখন 13 বছর বয়স হয়ে গেছে, সে তো আর রাস্তা হারিয়ে ফেলবে না। সে এদিককার সব রাস্তাই চেনে। অন্ধ লোকটি বললেন, এই এই যে কাছেই হাজরা পার্ক, এটা তুমি কোনাকুনি পার হয়ে চলো। তারপর দেখবে একটা গলি, সেই গলি দিয়ে খানিকটা গিয়ে বাঁ দিকে একটা হলদে রঙের 3 তলা বাড়ি। সেই বাড়িতে আমি থাকি। তুমি আমায় সেখানে নিয়ে যেতে পারবে? আচ্ছা, চলুন। অন্ধ লোকটির হাত ধরে দীপু পার্কটা পার হতে লাগলো। তারপর সেই গলির মধ্যে খানিকটা গিয়ে হলদে 3 তলা বাড়িটা পেয়ে গেল সহজেই। সে বাড়ির সামনে দাঁড়িয়ে দীপু বলল, এবার আমি যাই। লোকটি বললেন, না না, এখন যাবে কি? আমাকে একদম ঘরে পৌঁছে দাও। ভেতরে ঢুকে দেখবে একটা উঠোন, তার ডান পাশে সিঁড়ি। আমরা কিন্তু সিঁড়ি দিয়ে উঠবো না। তুমি আমাকে সিঁড়ির পেছনের দিকটায় নিয়ে চলো। বাড়িটা 3 তলা হলেও মনে হয় ফাঁকা, কোনো লোকজনের সাড়া শব্দ নেই। এত বড় বাড়িতে কি আর কোনো লোক থাকে না? দীপুর একটু অবাক লাগলো। সিঁড়ির পেছনে বেশ খানিকটা পরিষ্কার জায়গায় বাড়ির যত সব ভাঙা জিনিসপত্র থাকে। অন্ধ লোকটি এবার দীপুর হাত ছেড়ে দিয়ে সেখানে বসে পড়লেন। তারপর জামার পকেট থেকে বার করলেন একটি চাবি। মাটির মধ্যে একটি ছোট গর্ততে লোকটি সেই চাবি ঢুকিয়ে দিয়ে ঘোরাতেই পট করে একটা শব্দ হলো। দীপু আরো অবাক হয়ে গেল। কোনো তালা নেই, শুধু মাটির গর্ততে চাবি ঢুকাবার ব্যাপারটা বুঝল না। তাছাড়া লোকটি অন্ধ হলেও চাবিটা একবারই গর্তের মধ্যে ঢুকিয়ে দিলেন কি করে? মিষ্টির দোকানের আলমারিগুলোর পাল্লা যেমন ঠেললেই একদিকে সরে যায়, লোকটি এবার মাটিতে চাপ দিতেই সেরকম একটা পাল্লা একদিকে সরে গেল। দীপু দেখল নিচের দিকে একটা অন্ধকার গর্ত। লোকটি নিজেই এবার দীপুর হাত ধরে বললেন, এসো। আমি কোথায় যাব? আহা, এসোই না। তুমি ভয় পাচ্ছ নাকি? ভয় পাওয়ার কথা শুনলেই দীপুর সাহস বেড়ে যায়। একজন অন্ধ লোকের সঙ্গে অন্ধকারে নামতে সে ভয় পাবে কেন? ভেতরে পা দিয়ে দেখলো একটা কাঠের সিঁড়ি আছে, তবে সিঁড়িটা বেশ সরু, দুজনে পাশাপাশি নামা যায় না। অন্ধকারে কিছু দেখাও যায় না। ঠিক গুনে গুনে 36টা সিঁড়ির ধাপ নেমেই থামবে, তখন সামনে একটা দরজা দেখতে পাবে। লোকটি আগেই নিজে নিজেই বেশ টপাটপ নেমে যেতে লাগলেন। দীপু ভাবল, বাহ, বেশ মজা তো। অন্ধ লোকটি তরতরিয়ে নেমে যাচ্ছেন আর সে হোঁচট খাবে।
অবশ্য অন্ধ লোকটির নিশ্চয়ই বারবার ওঠানামা করতে করতে বেশ অভ্যেস হয়ে গেছে। 36টা ধাপ নামার পর দীপু থামল। একদম ঘুটঘুটে অন্ধকার, কিচ্ছু দেখা যায় না। অন্ধ লোকটি সামনের দেয়ালে হাত দিয়ে সুইচ টিপতেই ঝলমলে আলো জ্বলে উঠল। দীপু দেখল পাশাপাশি দুখানা তালাবন্ধ ঘর আর একটা বারান্দা। কলকাতার কোনো বাড়িতে যে এরকম মাটির নিচে ঘর থাকে দীপু জানতো না। তার ধারণা ছিল যে আগেকার সব দুর্গতেই শুধু মাটির নিচে সুড়ঙ্গ থাকতো। লোকটি আবার পকেট থেকে একটা চাবি বার করে একটা ঘরের তালা খুলে ফেললেন। এবারের তালায় চাবি পরাতে তার একটুও দেরি হলো না। ঘরটার মধ্যে একটা খাটে বিছানা পাতা, একটা চেয়ার টেবিল আর একটা খরগোশ রয়েছে। ঘরে ঢুকে লোকটি একটি টেবিল ল্যাম্প জ্বালাতেই তার থেকে খুব গাঢ় নীল রঙের আলো জ্বলে উঠল। লোকটি দীপুকে বললেন, বসো। আপনি এখানে থাকেন, এই মাটির নিচে? হ্যাঁ, ওপরের আলো আমার ঠিক সহ্য হয় না। আচ্ছা, আপনি তো পৌঁছে গেছেন, এবার আমি বাড়ি যাই। না না, সে কি, এখনই বাড়ি যাবে কি? তোমার নামটা এখনো জানা হলো না। দীপু নিজের নাম জানালো। লোকটি বললেন তার নাম পিনাক পানি। এরকম অদ্ভুত নাম দীপু আগে কখনো শোনেনি। হাতের সাদা লাঠিটা দেয়ালে হেলান দিয়ে রেখে লোকটি চোখ থেকে কালো চশমাটা খুলে ফেললেন। লোকটির দু চোখে দুটি ময়দার ডেলা লাগানো, অথবা কাঁচ জোড়ার জন্য যে পুটিং লাগায় তাও হতে পারে। হাত দিয়ে সেই ডেলা দুটো টেনে খুলে ফেলে লোকটি দীপুর দিকে চেয়ে হাসলেন। লোকটি অন্ধ নয়। দীপু একটু শিউরে উঠল। অন্ধ নয়, তবু ইচ্ছে করে অন্ধ সেজে থাকে। তাহলে লোকটি কে? ডিটেকটিভরা অনেক সময় ছদ্মবেশ নেয়, লোকটা কি তাই? কিংবা চোর বা গুন্ডাও তো হতে পারে। লোকটি বললেন, ভাবছো তো চোর, গুন্ডা কিংবা ডিটেকটিভ কিনা? আমি ওসব কিছু না। আমি সাধারণত এই জায়গা ছেড়ে বাইরে যাই না, তবু মাঝে মাঝে দু একবার যেতেই হয়। খোলা হাওয়া ও নিঃশ্বাস নেওয়া তো দরকার, কি বলো? হ্যাঁ, তখন অন্ধ সেজে না থাকলে আমার খুব অসুবিধে হয়। দীপু ভাবল, এ আবার কি কথা? চোখ থাকতে কেউ কি অন্ধ সেজে থাকে? অন্ধ হলেই তো বেশি অসুবিধে। লোকটি বললেন, এই নীল আলো ছাড়া অন্য কোনো আলো আমার সহ্য হয় না। তাছাড়া আরো গন্ডগোল হয়। আমার চোখ নিয়ে মহা মুশকিল, বুঝলে? তোমার হাত কি খরগোশ? দীপুর হাতে একটা হাফ পাউন্ড পাউরুটি ছিল। অমনি সেটা জ্যান্ত হয়ে একটা খরগোশ হয়ে গেল। দীপু চমকে সেটা ছেড়ে দিতেই খরগোশটা মাটিতে পড়ে লাফাতে লাগলো। দীপু খুব চমকে গেলেও সামলে নিল খুব তাড়াতাড়ি। এই ব্যাপারটাই সে ভয় পায়নি। লোকটি তাহলে ম্যাজিশিয়ান। ম্যাজিশিয়ানরা ওরকম পারে। জাদুকর ম্যান্ড্রেকের ছবিতে দীপু এরকম অনেক দেখেছে। লোকটি গম্ভীর গলায় বললেন, আমি ম্যান্ডেলের মতন ম্যাজিক দেখাই না। আমি পিনাক পানি।
দীপু এবার সত্যি একটু ভয় পেয়ে গেল। লোকটি মনের কথা বুঝতে পারে। দীপু মনে মনে যা ভাবছে লোকটি তক্ষুনি সেটা বলে দিচ্ছে। পিনাক পানি বললেন, আজ থেকে 5 বছর আগে আমার চোখে একটা অসুখ হয়। চোখে ভীষণ ব্যথা করত। অনেক ডাক্তারকে দেখিয়েছিলাম, ওষুধ লাগিয়েছি, কোনো ফল হয়নি। তখন আমার নাম ছিল বিজন কুমার বসু। তখন আপনার অন্য নাম ছিল? হ্যাঁ, তখন আমি জামশেদপুরে থাকতাম, স্টিল প্ল্যান্টে কাজ করতাম। চোখে কোনো সময় আগুনের ঝাপটা লেগেছিল বা অন্য কিছু হয়েছিল, আমি ঠিক জানি না। সেই থেকে চোখে খুব ব্যথা। তারপর একদিন সকালবেলা ঘুম থেকে চোখ মেলবার পর দেখলাম আমার একটুও ব্যথা নেই। আর আমার মাথার মধ্যে কে যেন বলল, তুমি বিজন কুমার নও, তুমি পিনাক পানি। কে বললো এ কথা? তা তো জানি না। আমার মাথার মধ্যে কেউ যেন ফিস ফিস করে উঠল। আমি তো প্রথমে খুব অবাক, কিন্তু মাথার মধ্যে অনবরত ওই কথাটা শুনতে পেলাম। তখন আমি জিজ্ঞেস করলাম, কে পিনাক পানি? তার কোনো উত্তর আমি পেলাম না তখন। দীপু মাটির দিকে তাকিয়ে দেখল তার হাতের পাউরুটিটা তখনও খরগোশ হয়ে লাফাচ্ছে। দীপুর কাছে আর পয়সা নেই। মা তাকে পাউরুটি কিনে আনতে বলেছিলেন। পাউরুটির বদলে খরগোশ নিয়ে গেলে মা কি খুশি হবেন? পিনাক পানি অমনি দীপুর মনের কথা বুঝে নিয়ে বললেন, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, তুমি পাউরুটি নিয়েই বাড়ি ফিরবে। দীপু একটু কেঁপে উঠল। কেউ এমন ভাবে মনের কথা বুঝে ফেললে দারুণ অস্বস্তি হয়। পিনাক পানি আবার বললেন, তোমাকে এসব কথা কেন বলছি জানো? আমি তো এতদিন রাস্তা দিয়ে ঘুরি অন্ধ সেজে, কিন্তু এর আগে কেউ একজনও আমায় রাস্তা পার করে দিতে চায়নি। কলকাতা শহরের মানুষের মনে মায়া নেই, তুমি প্রথম দিলে। অবশ্য আমার কোনো দরকার হয় না, আমি কিছু না দেখেও হাঁটতে পারি। একদিন একটা গাড়ি আমায় চাপা দিয়েছিল, কিন্তু আমি বলিনি। আমাকে বাড়ি যেতেই হবে, নইলে মা ভীষণ চিন্তা করবেন। তুমি ভাবছো আমি ভূত, তাই না? গাড়ি চাপা পড়ার পর মরে ভূত হয়ে গেছি? হ্যাঁ, সত্যি আমি মরিনি। তুমি আমার হাতে চিমটি কেটে দেখো। পিনাক পানি নিজের একটা হাত বাড়িয়ে দিলেন দীপুর কোলের কাছে। সত্যি মানুষের মতন হাত। তাছাড়া দীপু তো ওর হাত ধরেই রাস্তা দিয়ে নিয়ে এসেছে। আমি ইচ্ছে না করলে তো তুমি এ ঘর থেকে যেতে পারবে না, সেই জন্য চুপটি করে বসে আমার কথা শোনো। হ্যাঁ, তো সেই জামশেদপুরের কথা বলছিলাম। সেখানে আমার বউ, ছেলে মেয়ে সব ছিল। আমার চোখ ভালো হয়ে যাবার পর আনন্দে সেই কথাটা সবাইকে বলতে গেলাম, কিন্তু আমার মুখ দিয়ে একটাও কথা বেরোলো না। শুধু শুধু গো গো শব্দ হতে লাগলো। তখন সবাই ভাবলো আমি পাগল হয়ে গেছি। দীপু আবার চোখ গোল গোল করতেই পিনাক পালি বললেন, আমি কিন্তু সত্যিই পাগল হইনি, সেই ব্যাপারে তোমার ভয়ের কিছু নেই। তবে এ কথা ঠিক, আমি এক জীবনে দুজন মানুষ হয়ে গেছি। আগে ছিলাম বিজন কুমার বসু, এখন পিনাক পানি।
জামশেদপুরে আমার বাড়ির লোক আমাকে জোর করে পাগলা গারদে দেবার চেষ্টা করতেই আমি বাড়ি ছেড়ে পালালাম। স্টেশনে এসে সামনে যে ট্রেনটা দেখলাম উঠে পড়লাম সেটাতেই। তখন আমার মাথার মধ্যে ফিস ফিস করে কে যেন বলল, কলকাতায় যাও, হাজরা পার্কের পেছন দিকে একটা গলি, সেখানে হলদে রঙের 3 তলা বাড়ি, সেই বাড়ি তোমার। এই পুরো বাড়িটা আপনার? তাহলে আপনি উপরে না থেকে মাটির নিচে থাকেন কেন? বললাম না, উপরের আলো আমার সহ্য হয় না। আমার চোখটা বদলে গেছে বলেই মানুষ হিসেবে আমি বদলে গেছি। কিরকম আমার চোখের অবস্থা হয়েছে শুনবে? হাওড়া স্টেশন থেকে সেদিন যখন আমি আসছি, বড় বাজারের কাছে একটা পুলিশ দাঁড়িয়ে ছিল। কি জানি কেন সেই পুলিশটার ওপর রাগ হলো। সে বোধহয় উল্টো পাল্টা হাত দেখিয়েছিল। আমি মনে মনে বললাম, এই পুলিশটা একটা গাধা। আর সঙ্গে সঙ্গে কি হলো জানো? পুলিশটা তক্ষুনি একটা গাধা হয়ে গেল, সত্যি সত্যি। আর কেউ বুঝতে পারলো না। সবাই ভাবলো পুলিশটা কোথায় চলে গেছে আর সেখানে একটা গাধা ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি তো সেদিকেই তাকিয়েছিলাম। সঙ্গে সঙ্গে আমি আমার চোখ চেপে ধরলাম। কথা বলতে বলতে পিনাকপানি নিজের চোখেও হাত চাপা দিয়ে ফেললেন। তারপর একটু বাদে হাত দুটো আবার সরিয়ে নিতেই দেখা গেল তার চোখ দিয়ে জল পড়ছে। জল মুছে নিয়ে তিনি বললেন, বুঝলে দীপু, একটা দারুণ অভিশাপ। রাস্তাঘাটে এই জন্যই আমি অন্ধ সেজে যাই। কোনো মানুষের উপর যদি আমার হঠাৎ রাগ হয়, তবে তার দিকে তাকিয়ে গরু, গাধা, ছাগল ভাবলেই সেই রকম হয়ে যায়। খরগোশটা দীপুর আঙুলে কুটুস করে কামড়ে দিল। দীপুর পায়ে চটি পড়া, আঙুলগুলো বেরিয়ে আছে। আর সেই আঙুলগুলোকে বোধহয় কোনো খাবার ভেবে খরগোশটা কামড়াচ্ছে। দীপু খরগোশটাকে একটা লাথি কষালো। সত্যি খুব আশ্চর্য ব্যাপার। যেটা একটু আগে ছিল একটা পাউরুটি, সেটা এখন খরগোশ হয়ে গিয়ে রীতিমতো কামড়াচ্ছে। তার মানে এটা ম্যাজিকের খরগোশ নয়। পিনাকপানি খরগোশটার দিকে এক দৃষ্টে তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘ শ্বাস ফেলে বললেন, এই একটা জায়গায় আমি হেরে যাই। আমি একটা পাউরুটিকে খরগোশ বানাতে পারি, কিন্তু সেই খরগোশটাকে আর পাউরুটি অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারি না। বাইরের খরগোশটাকে ঘুরে বেড়াতে দেখে খাঁচার খরগোশগুলো লাফালাফি করছে। পিনাকপানি বললেন, এর একটাও আসল খরগোশ নয়, আগে অন্য জিনিস ছিল। এগুলোকে রেখে দিয়েছি কেন জানো তো? রোজ চেষ্টা করে দেখি ওদের আবার আগেকার অবস্থায় ফিরিয়ে আনা যায় কিনা। কিন্তু আমি এক জিনিসকে 2-4 বার পাল্টাতে পারি না। এসো তোমাকে পাশের ঘরটা দেখাই। পিনাকপানি বেরিয়ে গিয়ে পাশের ঘরের তালাটা খুললেন। সেই ঘরের মধ্যে বোটকা একটা গন্ধ। সেখানেও একটা নীল আলো জ্বলবার পর দীপু দেখল সেই ঘরেও কয়েকটা খাঁচা রয়েছে। 5টা খাঁচা, তার মধ্যে দুটোতে দুটো ছাগল, একটাতে একটা বাঁদর, একটাতে একটা বেড়াল, আরেকটায় হরিণের বাচ্চা। পিনাকপানি বললেন, ওরা আসলে সবাই মানুষ।
দীপুর বুকের মধ্যে তপ করে উঠল। বলছে কি লোকটা, এরা সবাই মানুষ, নাকি লোকটা আগাগোড়ায় গাঁজা দিচ্ছে? কিন্তু দীপুর হাতের পাউরুটিটাকে খরগোশ হয়ে যেতে তো সে নিজের চোখেই দেখেছে। পিনাকপানি বললেন, এরা আমার জন্যই বদলে গেছে। ওই হরিণ ছানাটা আর বেড়ালটা আসলে দুটো মেয়ে, আর ছাগল দুটো আর বাঁদরটা তিনটে ছেলে। ওদের এখানে রেখে দিয়েছি কেন? বাইরের কেউ ওদের মেরে ফেলতে পারে। আমি ওদের এখানে খুব যত্নে রেখেছি, আর রোজ চেষ্টা করি ওদের যদি আবার মানুষ করে দিতে পারি। এখনো দীপু পারছি। ভাবলো, ওরে বাপ রে, লোকটা যদি আমাকেও ছাগল কিংবা বাদর করে দেয়, তাহলে তো আমি আর কোনো দিন বাবা মার কাছে ফিরতে পারবো না। না 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 না, তোমাকে অন্য কিছু করে দেব কেন? তোমার ওপর কি আমি রাগ করতে পারি বলো? এ? তুমি যে অন্ধ ভেবে আমায় রাস্তা পার করে দিয়েছ, আর কেউ কখনো দেয়নি, কেউ। আমি আমি তাহলে এবার বাড়ি যাই। পিনাকপানি কিছু উত্তর দেবার আগেই ওপর দিকে দুম করে একটা শব্দ হলো। কেউ যেন ওপরের দরজায় ধাক্কা মারছে। পিনাকপানি তরতর করে উপরে উঠে গেলেন সিঁড়ি দিয়ে। একটু বাদেই ফিরে এলেন হাতে দুটো টিফিন ক্যারিয়ার নিয়ে। তিনি বললেন, আমার আর এই ছেলে মেয়েদের খাবার। একজন চাকর রেখেছি, সে দুবেলা খাবার দিয়ে যায়। তুমি কিছু খাবে? দীপু সঙ্গে সঙ্গে বলে উঠল, না না না, আমি খাবো না। বাড়ি ফেরার জন্য এত ব্যস্ত হয়েছ কেন বলো তো? একদিন না হয় একটু দেরি করেই ফিরলে। তোমাকে আনার কারণ আর একটু উপকার করতে হবে। আমি আপনার কি উপকার করব? বলছি বলছি বলছি, তোমার সাহস আছে তো? কি জানি, জানি না। খাঁচার বাঁদরটা কিচুমিচু কিচুমিচু করে উঠল। পিনাকপানি বললেন, এই ছেলেটার আগে নাম ছিল সুবোধ। ওর স্বভাব কিন্তু মোটেই সুবোধ ছিল না। হাজরা পার্কে গুন্ডামি করে বেড়াতো আর খুব জ্বালাতন করতো লোকজনদেরকে। একদিন কোনো কারণ নেই আমি হাজরা পার্কের মধ্যে দিয়ে যাচ্ছি, ওই ছেলেটা দৌড়ে এসে আমার পায়ে একটা ল্যাং মারলো। আমি পড়ে গেলাম, আর ও হাসতে লাগলো হো হো করে। ভেবে দেখো, একজন লোককে শুধু ফেলে দিয়ে আনন্দ করা উচিত? আমি উঠে দাঁড়িয়ে রেগে মেগে বললাম, বাঁদর কোথাকার! তারপর থেকে ওর এই অবস্থা। কিন্তু ওইটুকু দোষ করার জন্য তো ওর সারা জীবন বাঁদর হয়ে থাকা উচিত নয়। তুমি ওর খাঁচার কাছে গিয়ে ওই নাম ধরে ডাকো তো। দীপু বাঁদরের খাঁচাটার কাছে গিয়ে ডাকলো, সুবোধ, সুবোধ, সুবোধ। বাঁদরটা দারুণ ছটফট করতে লাগলো খাঁচার মধ্যে। মনে হয় ও ওর নাম শুনে চিনতে পেরেছে। ছাগল, বেড়াল আর হরিণ ছানাটাও এমনভাবে দীপুর দিকে তাকিয়ে আছে যেন ওরাও মানুষের ভাষা বোঝে। দীপুর গা ছমছম করতে লাগলো। এরকম অদ্ভুত অবস্থায় সে কোনো দিন পড়েনি। পিনাকপানি বললেন, এইবার তোমায় আসল কথাটা বলি, শোনো। তোমায় দেখেই বুঝেছি তুমি খুব ভালো ছিলে। তুমি যদি আমার একটা উপকার করো, তোমায় আমি রাজা করে দেব। কি উপকার করব আমি? বলছি বলছি,
তার আগে ঘরের কোণে ওই যে একটা কাঠের বাক্স দেখছো, ওর মধ্যে মোহর আছে, অনেক মোহর। ওই সব মোহর তোমার হবে, সব আমি তোমাকে দিতে চাই। আমায় কি করতে হবে বলুন আগে। পিনাকপানি শার্টের তলায় হাত দিয়ে কোমর থেকে একটা লম্বা ছোরা টেনে বললেন, এই এই ছোরাটা নিয়ে আমার বুকে বসিয়ে দিতে হবে। দীপু চোখ কপালে তুলে দারুণ একটা ভয়ের আওয়াজ করে বলল, হ্যাঁ? তুমি ভাবছো আমি ইচ্ছা করে মরতে চাইছি? না, না, তা নয়। এছাড়া আর আমার অন্য কোনো উপায় নেই। আমার মাথার মধ্যে মাঝে মাঝে কে যেন ফিস ফিস করে কথা বলে। সে কথার জন্য আমি জামশেদপুর ছেড়ে এখানে চলে এসেছি। সেই ফিসফিসে কথাই এই বাড়িটা খুঁজে দিয়েছে। মাটির তলায় এরকম যে ঘর আছে তাও কি চাই আমি জানতুম? সবই দিয়েছে সে। সে যে কে তা আমি অনেক দিন জানতে পারিনি। এখন বোধহয় খানিকটা জানি। দেখো, বাইরের আলো আমার সহ্য হয় না। যতদিন বাঁচবো আমাকে এই রকম মাটির নিচে থাকতে হবে। এরকম ভাবে বেঁচে লাভ কি বলো? আমার বুকে যদি তুমি এই এই ছুরিটা বসিয়ে দিতে পারো তাহলেই বোধহয় আমি বাঁচবো। দীপু চিৎকার করে উঠল, না, না, এ আমি কিছুতেই পারবো না। এসো, এসো, তোমায় আরেকটা জিনিস দেখাচ্ছি। পিনাকপানি আবার চলে এলেন পাশের ঘরে। তার শোবার খাটটা ঠেলে সরিয়ে দিলেন দেয়ালের একদিকে। সেই খাটের তলায় একটা মস্ত কাঠের বাক্স। সেটা সাধারণ বাক্স নয়, ওপরে নানান রকম রূপোর কারুকার্য করা। বেশ পুরনো আমলের বাক্স বলে মনে হলো। সেটা প্রায় ওই খাটের সমান। পিনাকপানি বললেন, ওই বাক্সটা তুমি খুলে দেখো দীপু। কি আছে ওর মধ্যে? খুলেই দেখো না, দেখো, খুলে দেখো। অত বড় বাক্স আমি খুলতে পারবো না। পারবে, পারবে, ডালাটা ধরে টানলেই উঠে আসবে। বাক্সটার কাছে গিয়ে ডালাটা ধরে ওঠাতেই দীপু ওরে বাবারে বলে চেঁচিয়ে উঠল। সঙ্গে সঙ্গে ডালাটা সে ছেড়ে দিল। ধপ করে শব্দ হলো। বাক্সের মধ্যে লাল ভেলভেটের বিছানায় শুয়ে আছে একটা মেয়ে। দারুণ ফর্সা রং, কোঁকড়া কোঁকড়া চুল, চোখ দুটো নীল কাঁচের মতো। দেখলেই বোঝা যায় মেয়েটির দেহে প্রাণ নেই, কিন্তু কিন্তু চামড়া একটুও কুঁচকোয় নেই। আপনারা শুনছেন গল্পকারের আজকের গল্প, সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর প্রতিশোধ। এক্সট্রা মজা স্টুডিওতে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং গল্পকারের গল্প নিয়মিত শুনতে বেল আইকনে ক্লিক করুন। চলুন শুনতে থাকি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ভয়ঙ্কর প্রতিশোধ। গল্পের দ্বিতীয় অংশ প্রচারিত হবে আগামীকাল।